বাংলা ক্লাসটা তোমাদের বাক্য প্রকরণের উপর ক্লাসটা নেব। এখান থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন আসবে এবং আজকের ক্লাসে আমরা বাক্য প্রকরণটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা আসি বাক্য প্রকরণ। দেখো বাক্য প্রকরণ থেকে কী রকমের প্রশ্ন আসতে পারে একটু ভালো করে শোনো। বাক্য প্রকরণ, এই বাক্য প্রকরণ থেকে আমাদের দুই টাইপের বাক্য প্রকরণ আছে, আর একটা হলো কি বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর কি বুঝতে পারছো? আমরা ইংরেজিতে চেঞ্জিং সেন্টেন্স কি পড়ে আসছি বলো তো? জি ভাইয়া, তো সরল জটিল যৌগিক এটা রূপান্তর করা লাগে। হ্যাঁ, এখন আমাদের রূপান্তর করা লাগবে না, জাস্ট অপশন দেওয়া থাকবে আমাদের কাছে। আমরা জাস্ট কিভাবে আমরা এটা বুঝতে পারি যে এটা সরল বাক্য, এটা হলো জটিল বাক্য, এটা যৌগিক বাক্য, ঠিক আছে? আর বাক্য প্রকরণের কিছু নিয়ম আছে বা কিছু মুখস্থ বিষয় বা জানতে হবে, ওগুলো একটু কাইন্ডলি নোট করে রাখবা, ঠিক আছে? আমি বলতেছি আবারও, যেগুলো আমি বলতে হবে ওগুলো নোট করে রাখবা খাতায়। তো দেখো বাক্য প্রকরণ, আচ্ছা আমাদেরকে বলো তো ভাইয়া বাক্য কাকে বলে? আমাকে কেউ একজন বলো তো, জাস্ট অ্যান্সার সংক্ষেপে। অনেকগুলো শব্দ নিয়ে গঠিত একটা অর্থপূর্ণ এক্স্যাক্টলি, হয়েছে, করে রাইট, তাকে বলে। হয়েছে, থ্যাংক ইউ। তো মানে মেইন বিষয়টা বলে ফেলছো। বইয়ের ভাষা বলতে ব্যাপারটা এমন না, ঠিক আছে? মূল মূল বিষয়টা আসলেই তো হয়, তাই না? যে সুবিন্যস্ত পদসমষ্টি, কি বলে বলছি? পদসমষ্টি। এখানে শব্দ সমষ্টি আর পদ সমষ্টির ভিতরে পার্থক্য কি বুঝতে পারছো? পারছো আশা করি। কারণ যদি কোনো শব্দ সেন্টেন্সে ব্যবহৃত হয় তাই ওগুলো কি হয়ে যাবে, তখন পদ হয়ে যাবে। তো পদ সমষ্টি মানে একাধিক পদ। কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা কি বলবো? ওটা বাক্য বলবো, ঠিক আছে? তাহলে বাক্য হওয়ার যোগ্যতা হলো দুইটা বিষয়, এখানে যোগ্যতা না, মানে বাক্য হওয়ার বিষয় দুইটা মাথা রাখবা, যে একাধিক পদ। তাহলে নোট ডাউন করবা কি ভাইয়া? খাতায় নোট ডাউন করো, লিখে রাখো শর্টকাট গুলা। আমি একটু অন্য একটা পেজ নিই, যে আমি নোট করবা এখন খাতায় প্রত্যেকটা জিনিস নোট করবা, যেটা যেটা বলবো ওইটা নোট করবা। ব্ল্যাঙ্ক পেজ। দেখো একটু ব্ল্যাঙ্ক পেজ নিছি, এখন তোমরা একটু খাতা নোট ডাউন করে নাও ওখান থেকে যে কি কি বলছি। যে প্রথমত কি থাকবে ভাইয়া? একাধিক বাক্য, একাধিক বাক্য থাকবে না একাধিক শব্দ, একাধিক শব্দ, পদ, পদ আবারও শব্দ বলতেছে, একাধিক পদ। পদ, আর দুই নম্বরে কি থাকবে? মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করবে। তাহলে বাক্য হওয়ার দুইটা জিনিস এই। এখন বলতে পারো ভাইয়া তো বাচ্চা পড়া, এগুলো আমরা তো ছোটবেলা থেকে পড়ে আসছি, তারপর কেন এগুলো পড়াচ্ছেন? কাজে লাগবে ভাইয়া, একটু জাস্ট দেখো। তো এখন যে বিষয়টা আমরা এখানে বলছিলাম, দেখো কতগুলো পদের সমষ্টিতে বাক্য গঠিত হলেও যে কোনো পদ সমষ্টি বাক্য নয়। বাক্যের বিভিন্ন পদের মধ্যে পারস্পরিক কি থাকবে বলতো? সম্পূর্ণরূপে যেটা মনের ভাব প্রকাশিত হয় সেটাই তো বাক্য। হ্যাঁ, তো এইখানে জাস্ট চিন্তা রাখবা যে একটা বাক্য হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে আমাদের? তিনটা জিনিস। সেটা হলো কি ভাইয়া? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, যোগ্যতা। আসক্তি, যোগ্যতা। এই জিনিসগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি। আরেকটা বিষয় রাখবা যে আকাঙ্ক্ষা বানানটা একটু খেয়াল রাখবা। আকাঙ্ক্ষা বানানটা, আকাঙ্ক্ষা বানানে কিন্তু সরেয়া কয়কারে কা ও এর সাথে খিও, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা, খিওতে আকার, আকাঙ্ক্ষা, ঠিক আছে? এটা কিন্তু আমাদের বানানে আসে, বারবার বলি বানানে কিন্তু আসে। তখন তোমাদের কাছে মনে হবে খ দিয়ে দেওয়া থাকবে, ক দিয়ে দেওয়া থাকবে, অনস্বর দেওয়া থাকতে পারে, যাই থাকতে পারে, তোমরা জাস্ট এই অ্যান্সারটা ভালো করে রাখবা। তো দেখো যোগ্যতা, আসক্তি, ওই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটা বিষয় তো পড়লাম এখানে, তাই না? এখন আসলে আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা আমরা সবাই বুঝি যে ধরো আমি বললাম যে সাপোজ জাস্ট লাইক আমি বললাম যে লামিয়ার বিয়ে খেয়ে তারপর কি এটা মানে শোনার কিছু আগ্রহ আছে না তোমাদের? একটা আকাঙ্ক্ষা, মানে সম্পূর্ণ কিন্তু আমি সেন্টেন্সটা ক্লিয়ার করে নেই, তারপর একটা কিছু আছে, মানে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার না। আমি বললাম লামিয়ার বিয়ে খেয়ে, কিছুই নাই, মানে কিছু বললাম না। তাহলে এখানে যে মানে বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য যদি কোনো পদের পর আবার শব্দ কোনো শোনার, মানে কোনো শব্দ বা কোনো পদ শোনার যে ইচ্ছা, সেটাই হলো কি আকাঙ্ক্ষা। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো চাঁদ পৃথিবীর চারদিকে। আমি বললাম চাঁদ পৃথিবীর চারদিকে। এখন তুমি চিন্তা করো আশা,
তাহলে পূর্ব দিকেও চাঁদ, পশ্চিম দিকেও চাঁদ, উত্তর দিকেও চাঁদ, দক্ষিণ দিকেও চাঁদ, বিষয়টা তো এরকম না। হয়ে গেছে না? কিন্তু বিষয়টা কি, চাঁদ পৃথিবীর চারদিকে, আমি বললাম আবার চারদিকে মানুষ, আর কিছু বললাম না। মানে এইখানে বিষয়টা একটা সেন্টেন্স পুরোপুরি ভাবে সম্পূর্ণ না করে, ধরো 3/1 বললো বা 2 বললো, তখন এই সেন্টেন্সটা আমরা কি ঘাটতি পাবো? আকাঙ্ক্ষার ঘাটতি পাবো, ঠিক আছে? আসক্তিটা কি? আসক্তি মানে কি বলতে পারো? এটা বাংলা অর্থ কি? আসক্তির আমি কোনো ইয়া চাচ্ছি না, বাক্যের অর্থ ডেফিনেশন। সঙ্গতি রক্ষার্থে। আসক্তি মানে হলো এলোমেলো, লিখে রাখো। আচ্ছা। মানে এলোমেলো, আমি বললাম ধরো এটাই, আমি জাস্ট একটা অ্যান্সার দিলাম আমি এখানে, যে চাঁদ আমার হুম। ছোট, না আচ্ছা আমার চাঁদ, এখানে আমি এটা না দিই, ঘোরে চারদিকে পৃথিবীর, ঠিক আছে? তাহলে দেখো এখানে চাঁদ ঘোরে পৃথিবীর চারদিকে পৃথিবীর, এখানে কি সেন্টেন্সটার সুবিন্যস্ত আছে দেখো না, মানে অবিন্যস্ত আছে দেখো তো, এলোমেলো আছে না? অবিন্যস্ত। অবিন্যস্ত তো মানে যখন এলোমেলো আছে। একটা সেন্টেন্স তোমার বা মানে বাক্য, বাংলাতে বাক্য বলে, যখন কোনো বাক্য আমার কি থাকবে ভাইয়া? এলোমেলো থাকবে, কি থাকবে? এলোমেলো থাকবে, এলোমেলো। মানে তোমার বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। তাহলে সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি যখন সুশৃঙ্খল না থাকবে, মানে বিশৃঙ্খল থাকবে, ঠিক আছে? তখনই এটা কি বলবো আমরা, কি ঘাটতি আছে, পরীক্ষা আসতে পারে। ধরো এখানে দিয়ে দিল কাল বিতরণ, না ধরো এটা হলো কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত, বললো যে এখানে তোমার কি ঘাটতি আছে সেন্টেন্সটায়? এটা কি আসক্তির ঘাটতি আছে, নাকি যোগ্যতার ঘাটতি আছে, নাকি আকাঙ্ক্ষার ঘাটতি আছে? তখন তোমার কিন্তু ওটা বের করতে হবে, ক্লিয়ার? তো দেখো এটা কিন্তু অবিন্যস্ত ভাবে আছে, মানে সুশৃঙ্খল ভাবে নাই। তাহলে আমরা বুঝতে পারছি আসক্তি মানে হলো এলোমেলো, আর আকাঙ্ক্ষা মানে হলো কোনো কিছু শোনার যে তীব্র আকাঙ্ক্ষা। যোগ্যতা এই জিনিসটা আমরা একটু সংক্ষেপে আমরা বলি সবাই, যে যেটা করতে পারাটা সেটা করি এক প্রকার, এইটুকুই জানি। কিন্তু এই যোগ্যতাটা আমরা যে ডেফিনেশন যাই, অনেক বিষয় আছে, সেটাই আমরা দেখবো আজকে একটু। দেখো বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা। এই সংজ্ঞাগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা তোমরা, মনে থাকবে? বাক্যস্থিত, বাক্যস্থিত মানে হ্যাঁ। কি বলতো? বাক্যে অবস্থিত, বাক্যের মধ্যে বাক্যের অবস্থান। মধ্যে হ্যাঁ। পদসমূহের অন্তর্গত এবং ভাবগত, মানে এটা মানে বাস্তব মিল হবে এবং হলো ভিতরগত ভাবে মিল হবে, সেটার নাম হলো যোগ্যতা। দেখো এই সেন্টেন্সটা দেখো, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, খেয়াল করো এই সেন্টেন্সটায় কোনো কি আমাদের আসক্তির কোনো ইয়ে আছে দেখো তো ভাইয়া? না ভাইয়া। ভাইয়া। দেখো বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, দেখো সুন্দর করে সুশৃঙ্খল ভাবে একাধিক পদ এবং সম্পূর্ণ মনের ভাবটাও প্রকাশ করছে। কিন্তু এইখানে যে পার্থক্যটা, মানে সমস্যাটা হলো, বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি কখনোই হয় না। এটা একটা যোগ্যতা সম্পন্ন বাক্য হইতে হবে তোমার, বুঝতে পারছো? ওই দুঃখিত, এটা তো তোমার যোগ্যতা সম্পন্ন বাক্য। কিন্তু যখন আমি বললাম যে বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, আচ্ছা বর্ষা কি রোদ ওঠে বলো ভাইয়া? না। বর্ষা কি রোদ ওঠে? আমি আবার যদি না। বলি, না আচ্ছা একটা হাতি একটা কলা গাছ খেতে পারে, এটা কি যোগ্যতা হীন না যোগ্যতা সম্পন্ন বলো? এটা যোগ্যতা যোগ্যতা সম্পন্ন, সম্পন্ন ভাইয়া। যোগ্যতা সম্পন্ন। জগৎ বাট সম্পন্ন। বাট আমি বললাম একটা হরিণ একটা বড় কলা গাছ খেয়ে ফেললো, হবে? না। সাবজেক্ট আছে, ভার্ব আছে, সবকিছু না আছে। ভাইয়া, সম্ভব আবার না। আমি বললাম যে পাখি পুকুরে সাঁতার কাটে, হবে? আবার না বললাম মাছ আকাশে উড়ে, হবে? আকাশে ওড়ে। তার মানে হলো হ্যাঁ বিষয় হলো ভাইয়া। যে ভাবগত এখানে, হ্যাঁ, হ্যাঁ। অনেকে অনেকে প্রেমে পড়লে অনেকে আকাশেও ওড়ে, এটা সত্য, এটা সত্য। এটা এটা ডিফারেন্স, এটা একটু এক্সেপশনাল। যদি কেউ নতুন আপনি কি নতুন দেখছেন ভাইয়া? হ্যাঁ, আমি ভাইয়া আমি মঙ্গল গ্রহে উঠছিলাম। এক্সেপশনাল নট এক্সাম্পল। আচ্ছা, আমি মাঝখানে করতে চান ঢুকাই দিচ্ছেন। আচ্ছা, এটা জাস্ট ফর এক্সাম্পল, থ্যাংক ইউ। মেইন বিষয়টা হলো যে সেন্টেন্সটা আমার দেখতে হবে যে আসলে বাস্তবে সম্ভব কিনা, বুঝতে পারছো? ঠিক। যোগ্যতাটা মানে মেথা রাখবে যে বাস্তবে সম্ভব কিনা, যদি বাস্তবে সম্ভব হয় তাহলে ওটা ঠিক আছে। কিন্তু যোগ্যতা এখানে আমার একটা বিষয় আছে, দেখো শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত। তোমাদের পরীক্ষা আসবে না যে হাতি আকাশে ওড়ে, এত সহজতা দিবে না এখন, এটা কি যোগ্য অভাব আছে, এটা বুঝতে পারবা, কিন্তু কি কি দেবে দেখো। হ্যাঁ। রীতিসিদ্ধ অর্থবাচকতা, প্রকৃতি প্রত্যয়যুক্ত শব্দে, কি বলছে ভাইয়া? প্রকৃতি ও প্রত্যয়জাত শব্দে অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়।
যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের দিক থেকে লক্ষ্য রেখে কতগুলো শব্দের ব্যবহার তো হয়, বিষয় কিছুই বোঝো নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বললাম বাধিত, আপনি আমার অনুরোধটা রেখে আমাকে বাধিত করবেন, আমরা চিঠিতে লিখছিলাম। হ্যাঁ। জি ভাইয়া। বাধিত মানে কি বলো তো, কি হিসেবে ব্যবহার করছো ওখানে বলো? মানে ওখানে ব্যবহার করছি যে আপনার অনুগত টাইপের, তাই না? অনুগত অনুগত থাকবে, বা হ্যাঁ। কৃতজ্ঞ, হ্যাঁ। ঠিক আছে, আমাকে কৃতজ্ঞ করবেন। কিন্তু এইটা যদি তুমি মনে করো, দেখো এটা যদি তুমি প্রত্যয় মানে প্রকৃতি প্রত্যয় ভাঙ্গো, যে বাদ যোগ ইতো, এখন এই বাদ মানেও কি বই বলো তো? বাধা। বাদ মানে হলো বাধা। এখন এই ইতো মানে প্রাপ্ত বোঝাচ্ছে। এখন তুমি যদি বাধা প্রাপ্ত অর্থে তুমি বাধিত ব্যবহার করো, হবে ভাইয়া বলো তো? না না। ভাইয়া। বিষয়টা বুঝো। তুমি বাধিত, ঠিক আছে ভাইয়া, বাধিত, বাধা ভার ফর্ম, তাহলে আমি অ্যাডজেক্টিভ লিখি বাধিত, আমরা ব্যবহার করি না? যেমন এই যে আমরা, আমাদের তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তোমরা পড়তেছো না? পড়বা। যেমন আমরা বলি কি শর্ট, SHORT, শর্ট, এটা কি বলতো? অ্যাডজেক্টিভ। শর্ট অর্থ কি বলতো? খাটো। এটার খাটো। ভার্ব হলো কি? ভার্ব হলো SORTEN, শর্টেন। ভার্ব মানে খাটো করা বা ছোট করা। এখন দেখো, তাহলে আমরা এইটা থেকে যেভাবে আমরা ভার্ব থেকে মানে অ্যাডজেক্টিভ থেকে ভার্ব নির্ণয় করে ফেলছি, আবার এটা অ্যাডভার্ব কি বলতো? শর্টলি। হ্যাঁ। তো এটাও দেখো নির্ণয় করে ফেলছি। এখন তুমিও যদি এইভাবে নির্ণয় করতে যাও, ওই যে কি ভাবে, এই যে বাধিত আমি ব্যবহার করছি এখানে কৃতজ্ঞ অর্থে, তুমি যদি এটা কও না আমি বাধাপ্রাপ্ত অর্থ ব্যবহার করবো, হবে? মানে কিভাবে ব্যবহার করবো? যেমন আমরা আরো সামনে আসতেছি, যেমন আমরা ওই যে ইয়া ব্যবহার করি না, বাগধারা। এখন তুমি যদি বাগধারা প্রত্যেকটা শব্দ ভাঙে ভাঙে অর্থ মিলে চাও, হবে? বলো। না ভাইয়া। আমরা আমরা কি ইয়া পড়ছি না, যেমন কি বলে, প্রবাদ প্রবচন পড়ছি না? বলো। জি ভাইয়া। প্রবাদ প্রবচনে যেমন জি ভাইয়া। আমরা বলি না, এটা যে ওটা কি বলতে পারি, দাঁড়াও একটা প্রবাদ প্রবচন বলো তো। যেমন ঘরপোড়া গরু সিঁদুর দেখলে ভয় পায়, এরকম নাকি একটা উদাহরণ আছে না? মানে তোমার জি ভাইয়া। তো এইটার ইংরেজিতে দেখবা তুমি। এখন ওইটার যদি ইংরেজিতে তুমি যদি মিলাইতে যাও, ধরো ঘরপোড়া গরু, তুমি বলবা এ বার্নিং কাউ, ঠিক আছে, বলবা এ বার্নিং হাউস কাউ, মিলাইতে পারবা? এইভাবে মিলিয়ে তুমি যদি ওইটার যদি মানে অনুবাদ তো আসবে তোমাদের, যেমন প্রবাদ প্রবচন লিখবে যে ঘরপোড়া গরু সিঁদুর দেখলে ভয় পায়, জাস্ট ফর এক্সাম্পল। এখন তুমি যদি মিলাইতে যাও যে ঘরপোড়া, তাহলে পোড়া ইংরেজি বার্নিং, তারপর এগুলো কি হবে? হবে না। তোমার ওইখানে ভাবগত মিল থাকতে হবে, ভাবগত মিল রাখে, জাস্ট এইটুকুই। তো এইখানেও তোমার মেইন বিষয়টা যেটা বলতে চাইছি সেটা হলো তোমার এই যে রীতিসিদ্ধ যে বিষয়টা বললাম, যে তোমার এখানে এখানে যে বিষয়টা একটু মিট রাখো। এখানে যে বিষয়টা বললাম যে দেখো তৈল, এখানে দেখো তৈলের কথা দেখো, বাধিত এখানে কৃতজ্ঞ অর্থে ব্যবহার হচ্ছে, তোমাকে এখানে কৃতজ্ঞ বা অনুগ্রহ মানে কি বলে অনুরোধ টাইপের ব্যাপারটা এখানে আসছে না, যে আমি আপনার প্রতি অনুগ্রহিত থাকবো বা মানে বাধিত থাকবো, কৃতজ্ঞ থাকবো, অনুগত থাকবো। তো এই বিষয়টাকে বোঝানোর জন্যই বাধিত ব্যবহার করছে, তোমাকে ওই সেন্সই ব্যবহার করতে হবে। তুমি কখনোই বাধাপ্রাপ্ত এটা মানে প্রকৃতি প্রত্যয় ভেঙে ভেঙে তুমি এটার অর্থ মানে বসাতে যাইও না। তৈল, দেখো তৈল আমরা কিভাবে ব্যবহার করি, মানে কি অর্থে ব্যবহার করি? এটা তৈল মানে এটা খাবার নাম হিসেবে ব্যবহার করি, অথবা তোমার মনে করো যে তিল জাতীয় যে বিষয়গুলো আছে, খাবার আইটেম গুলো, ওইগুলো কিন্তু আমরা কিন্তু কি হিসেবে ব্যবহার করি? তেল ভাই, তেল, তৈল অর্থে ব্যবহার করি। কিন্তু এখন দেখো তুমি যদি বলো এই যে তিল যোগ সয়ু, এটা হলো তোমার প্রকৃতি প্রত্যয় ভাঙলে, ঠিক আছে। এখন তুমি এটার যদি অর্থ দেয়, তো তিল জাত স্নেহ পদার্থ, জেদ কোনো শস্যের রস, এখন তুমি এই সেন্সে ব্যবহার করতে কখনোই পারবা না। তুমি তৈল যেটা আছে ওই অর্থেই তোমার ব্যবহার করতে হবে, অর্থাৎ রীতিসিদ্ধ অর্থ তোমার যেটা আছে ওইটাই, মানে আমরা যেভাবে ব্যবহার করে আসছি এতদিন যাবত ওইভাবেই ব্যবহার করবা, তুমি ভেঙে ভেঙে এটার আর কোনো একটা অর্থ দিয়ে তুমি ব্যবহার করবা না। দুর্বোধ্যতা, এই যে দুর্বোধ্যতা মানেটা কি ভাইয়া? দুর্বোধ্যতা মানেটা হলো এটা, আমি একটু মুছে দিই এগুলো, একটু দাঁড়াও। দুর্বোধ্যতা মানে কি দেখো, অপরিচালিত দুর্বোধ্য শব্দ, মানে যেটা সহজে কি বোধগম্য নয়, সেটাই কি দুর্বোধ্য। অপরিচালিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যেমন তুমি কাজ করলা, ধরো তোমার একটা খাবার বানাচ্ছ, ধরো খাবার কি বানাইতে পারো? পায়েস বলতে পারি। পায়েসে কি কি লাগে? পায়েসে লাগে চাল লাগে, ভালো কি চাল বলে ওটারে? চিনি গুঁড়া চাল বলে, তারপর হলো বাসমতি চাল দিয়ে চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া, হ্যাঁ, চিনি গুঁড়া চাল, তারপর হলো তোমার দুধ লাগে, তারপর হলো তোমার আরো রস দেয় অনেকে, এখন তুমি সব কিছু দিলা, এখন এর সাথে তুমি করলা কি ভাইয়া? নুনের পরিমাণটা একটু বেশি দিলা, কেমন হবে?
তুমি দেখো পানি এখানে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ প্রপঞ্চ করছো, মানে প্রপঞ্চ মানে হলো কি বলতো, চিট, ছলনা, ঠিক ঠিক আছে। ছলনা, আচ্ছা এখন ঠিক তুমি দেখো তুমি আমার সঙ্গে করছো, এই পর্যন্ত সব ঠিক আছে, সহজবোধ্য, কিন্তু এটা দেখো তো ভাই প্রপঞ্চ। তুমি দুর্বোধ্য শব্দ তখনই ব্যবহার করবা যখন এটার কোনো আর মানে সহজে বোধগম্য অড নাই, তখন। বুঝতে পারছো? হুম তোমার একটা ছলনা, এত সুন্দর একটা ওয়ার্ড আছে যে আমার সাথে ছলনা করো না, এই ছলনা শব্দটা থাকা সত্ত্বেও তুমি প্রপঞ্চ ব্যবহার করছো। তার মানে কি, ছলনা যেটুকু লবণ, মানে ছলনা ধরো লবণ, এই লবণটার পরিমাণটা তুমি একটু বেশি দিয়ে দিলা, সেন্টেন্সটা কি হবে, তোমার খাবারটাও যেমন নষ্ট হয়ে যাবে, এই সেন্টেন্সটাও তখন কি তার যোগ্যতা হারাবে। নষ্ট হয়ে উপমার যাবে। ভুল, দেখো উপমার ভুল কি ভাইয়া, ঠিকভাবে উপমা অলংকার ব্যবহার না করলে যোগ্যতার হানি ঘটে। হানি ঘটে মানে কি বলতো, নষ্ট হয়ে যায়, ব্যত্যয় ঘটে নষ্ট হয়ে বা যায়। নষ্ট হয়ে যায়। নষ্ট আমার হয়ে যায়। হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হলো, এগুলো আমরা কাব্যিক সেন্সে ব্যবহার করি, তাই না? আমার হুম হৃদয় মন্দিরে আজ অন্ধকার। আচ্ছা, চিন্তা করো, তুমি হৃদয় মন্দিরে কখনো কি তুমি বীজ বপন করতে পারবা? না, না। বীজ বুঝতে বপন ক্ষেত্রে করা রোপণ কোথায়, বীজ করা। খেতে, ঠিক আছে, মন্দিরে নাই। হুম কাজেই বাক্যটি হওয়া ছিল আমার হৃদয় ক্ষেত্রে আষাঢ় আশার বীজ বীজ উক্ত উক্ত হলো। হলো। ক্ষেত্র মানে কি বলতো, ক্ষেত, ক্ষেত্র মানে হলো ক্ষেত। ক্ষেত, উক্ত মানে কি ভাইয়া? উক্ত মানে হলো মানে উৎপন্ন হয়েছে, বুঝতে পারছো, মানে জন্মাইছে। বুঝছি। হুম। বাহুল্য দোষ, বাহুল্য দোষ কি ভাইয়া, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে। মানে এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেখো হুম প্রয়োজনের অতিরিক্ত, যেমন আমি বললাম দেশের সব আলেমগণই, দেখো এখানে ভুল আছে কি দেখো তো। আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল, সব, সব আবার আলেমগণ লিখছে। এক্স্যাক্টলি, সব আলেম দ্বারা তো আমি একটা আলেমকে বুঝাইনি, বুঝাইছি বলো? অনেকগুলো মানুষকে বোঝানো বা অনেক আলেমকে বোঝানো অনেকগুলো হয়েছে। আলেমকে তো অলরেডি বুঝিয়ে ফেলছি, এখন আমি আবার যুক্ত করলাম যে হুম। গণ। তাহলে এইটা কি ভাই বলো তো, গণিত এক প্রয়োজনের অতিরিক্ত বিষয় যুক্ত করছি না, যুক্ত করছি, হুম তাহলে এটা কি হ্যাঁ ভাইয়া। বাহুল্য দোষ। আবার বললাম সকল শিক্ষার্থীগণ, সকল শিক্ষার্থীগণ, গণ তাহলে এই যে গণ অতিরিক্ত করছি, হয় তুমি সকল বাদ দেবা, নয়তো তুমি গণ বাদ দেবা। তাহলে গণ ফোন আমাদের করলাম। কিন্তু হুম তোমরা পড়ছো কি বলো ওটারে, শব্দের অপপ্রয়োগ এবং প্রয়োগ অপপ্রয়োগ পড়ে আসছো না হুম পড়ছি। ইন্টারমিডিয়েটে? জি ভাইয়া, এরকম আছে। জি ভাইয়া। ওইখানে কিন্তু পড়ছি এই জিনিসটা ইন্টারভিউ। বাহুল্য দোষটা কিন্তু অনেক বেশি আসে, ওইখানে এই জিনিসটা মাথায় রাখবা। দেখো তার মানে কি ভাইয়া, এখানে যে হয় আমরা সব শব্দটা বাদ দেবো, দেশের আলেমগণই, আর নয়তো গণ বাদ দেবো, ঠিক আছে। হুম এই হলো বিষয়। বাগধারার শব্দ পরিবর্তন, যেটা বুঝাইছিলাম যে বাগধারা ভাষা বিশেষের ঐতিহ্য, মানে ভাষা বিশেষের ঐতিহ্য, বিষয়টা বুঝতে পারো নাই, বুঝাই দিচ্ছি। অরণ্যে রোধন, ভাইয়া দেখো তো অরণ্যে মানে কি বলো তো ভাইয়া, বন। অরণ্যে মানে কি, হ্যাঁ। বন। 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 আর এই যে রোধন, রোধন মানে কি বলতো, ভাইয়া নিষ্ফল আবেদন। আরে অরণ্যে কান্না, রোধন, ওটা তো কান্না ভাইয়া। রোদন মানে হ্যাঁ হলো কান্না, ঠিক আছে। কান্না, কান্না। ও হ্যাঁ। কান্না, মানে রুদন মানে এখন তুমি যদি বলো যে ভাইয়া আমি এত অরণ্য রোধন করছি, মানে তুমি মানে বিষয়টা তুমি যদি বলো যে ভাইয়া আমি করছি তো অরণ্য ওই। রোধন করছি, তারপর সে আমাকে একটা টিকিট দেয়নি, বা সে আমাকে বিয়ে করেনি, জাস্ট হইতে পারে যে কোনো কিছু, বা সে আমাকে খাবার দেয়নি, তার মানে তুমি দেখো, এখন তুমি বলতে পারো ভাইয়া অরণ্যে রোদন, বা আবার বলতে পারো যে বনে ক্রন্দন, ভাইয়া আমি বনে এত ক্রন্দন করছি, মানে অরণ্যে কান্না করছি, কান্না বাদ দিয়ে তুমি রোদন বললা, ভালো কথা। চিন্তা করো, তুমি অরণ্যে শব্দটার অর্থ এখানে বনে নিয়ে আসছো, রোদন শব্দের অর্থ ক্রন্দন নিয়ে আসছো ভাঙ্গে রেঙ্গা। এখন তুমি দেখো তো এই অরণ্যে রোদন, এটা হলো একটা বাগধারা, এটা তো বুঝতে পারছো তাই না? এখন এই হুম বাগধারা হ্যাঁ দ্বারা তো ভাইয়া। অরণ্যে রোদন এই দুইটার একটাও বুঝায় না, এখানে বুঝাইছে, এটা বুঝাইছে না। অন্য একটা না বিষয়কে। ভাইয়া। বাগধারার নিয়মটাই হলো এরকম, বাগধারা কখনোই নিজে যেটা আছে কখনোই সেটা বুঝাবে না, মানে কাউকে ফলো, মানে বুঝতে পারি হিন্ট না। দেবে না, অন্য একটা, এটা ধরো অন্য অন কাইন্ড অফ, তোমরা ইয়া পড়ছো না, বহুব্রী সমাস পড়ছো না, সমাজ। বহুব্রী সমাজ সমাস কথা। ঠিক আছে। হুম যে অরণ্যে রোদন, এটা কিন্তু তোমার অরণ্যকেও বুঝাচ্ছে না, রোদনকেও বুঝাচ্ছে না। এরকম তো বোঝাচ্ছে নিষ্ফল না। আবেদন মানে যে আবেদন করো আমি কোনো ফল পাইনি, বুঝতে পারছো? বাগধারা হুম আরো কয়েকটা বলো, যেমন আরো কি কি আছে, ইঁদুর কপালে। ইঁদুর কপালে, বা তোমার আরো কি তারপরে আছে, একাদশী বৃহস্পতি। ওই যে গুফে তেল, গাছে কাঁঠাল। না না ওটা তো তোমার ইয়ে হয়ে যাবে, হুম, গোপে কাটাতে তেলে। ভাইয়া শরতের শিশির। কি বলছো? নয় শরতের শিশির। এই ইয়ে দেখো শরতের শিশির, সাপোজ রাত্রি শরতের শেষে। শিশির, এখানে কি শরৎকে বুঝাচ্ছে না শিশির কি বুঝাচ্ছে বলো? একটা না ভাইয়া।
শরতের শিশির দ্বারা বোঝাচ্ছে তোমার হলো সুসময়ের বন্ধু। এখন তুমি যদি মনে করো সুসম্পন্ন। শরতের শিশির, আমার শরতের শিশির অনেক আছে, তুমি এই সেন্টেন্সটা কিন্তু রাইট, কারণ হুম। আমি সুসময়ের বন্ধু অর্থে আমি শরতের শিশির ব্যবহার করছি, শিশির তাই না? কবি। এখন তুমি যদি মনে করো ব্যবহার করো যে অন্য একটা ঈদের সেন্সে, কথা। যে শরতের শিশির বলতে তুমি শরৎ দ্বারা শরৎকে বোঝাচ্ছ, শিশির দ্বারা শীতকে বোঝাচ্ছ, এটা ভেঙে ভেঙে তুমি সুন্দর করে সেন্টেন্স ব্যবহার করছো, এগুলো হবে না। তার মানে তোমার এখানে যে বিষয়টা বোঝাচ্ছি আমি, সেটা হলো তোমার এই যে যে অরণ্য রোদন, এর অর্থ নিষ্ফল আবেদন, এর পরিবর্তে যদি বলা হয় বনে ক্রন্দন, তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে। বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ। গুরুচণ্ডালী, গুরুচণ্ডালী কি ভাইয়া? গুরুচণ্ডালী হলো সেই সব শব্দ তৎসম শব্দের সঙ্গে দেশীয় সাধু শব্দের প্রয়োগ কখনো চৈতন্য কখনো গুরুচণ্ডালীর দোষ সৃষ্টি হয়। এ দোষে দুষ্ট, একসাথে সব। এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। মানে বিষয়টা হলো কি, ধরো এখন তো তোমরা সবাই তো ইয়াতে কি বলে ওটারে, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে চলে আসছে, আসে না? ও, চীন থেকে ভাইয়া। চীন থেকে প্রেমের টানে মালয়েশিয়া থেকে চলে। সুদূর অস্ট্রেলিয়া থেকে চলে আসে, প্রেমের টানে চীন থেকে চলে আসে। এখন কিছুদিন আগে দেখলাম যে চীন থেকে আসছে, পরবর্তীতে নাকি তাকে এখন টাকা পয়সা মুক্তি পাচ্ছে, হ্যাং ট্যাং বিভিন্ন ইটিসি বেলাবেলা। আজকেও দেখছি মালয়েশিয়া থেকে চলে আসছে। আচ্ছা, এই যে তোমরা দেশি মানুষ হইয়া তৎসম জিনিস নিয়ে আসো, এইখানেই সমস্যা। বুঝতে পারছো? জি ভাইয়া। ভাই এখন আমাদের বিদেশি থেকে পছন্দ। তোমাদের বিদেশি পছন্দ, পরবর্তীতে তো তৎসম আর দেশি সমস্যা হয়ে যায়। যাই হোক, তো এই যে তোমাদের মানে পছন্দের কারণেই তো গুরুচণ্ডালিটা হয়ে যায়, পছন্দ না থাকলে তো আর গুরুচণ্ডালি হইতো না। তো মেইন কারণ বিষয়টা আমাদের হলো সিটি তোমার মেয়েরা দেশি বিদেশি ছাড়া শব্দ, কিচ্ছু বুঝে না। দেশি শব্দের সাথে তোমার কি করতে হবে, দেশি শব্দ ইউজ করতে হবে। তুমি এখন লিখলা একটা জিনিস, দেখো এখানে দেখো গরুর গাড়ি, সুন্দর জিনিস, দেশি দেশি শব্দ, ঠিক আছে, গরুর গাড়ি। জি ভাইয়া। আমার গরুর গাড়িতে, দেখতে কত ভালো লাগে। হ্যাঁ গান আছে না একটা, আমার গরুর গাড়িতে ড্যাশ ড্যাশ, জি হ্যাঁ। ঠিক আছে। ভাইয়া। তো এখানে দেখো কত দেখ, সুন্দর। এখন তুমি দেখো শব্দাহ কত সুন্দর, তৎসম তৎসম, ভালো কথা, ঠিক আছে না? এখন তুমি করলা কি ভাইয়া, দেশির সাথে দেশি না রেখে দেশির সাথে গরুর, গরুর সাথে দেশির, মানে দেশির সাথে গরুর না, দেশির সাথে তৎসম, তৎসমের সাথে দেশি। দেখো মরা পোড়া, ভালো কথা, দুইটাই দেশি। প্রভৃতি স্থলে যথাক্রমে, তুমি যদি এখন বড় করো, গাড়ি ব্যবহার না করে গরুর শকট, মানে আমরা অনেকে স্মার্ট আছে না, স্মার্ট দেখানোর জন্য অনেকে জি দেখবা ভাইয়া। ছেলেটি মনে একটু স্মার্ট, দেখো অনেক একটু কথা বলার, জাস্ট লাইক হোয়াট ইজ স্কিপ স্কিপ, মানে এই শব্দ ইউজ করে না, তখন আমরা কি করে রে, মানে লাথি মারতে মন চাচ্ছে, এরকমের ব্যাপারটা। তো তুমি গরুর গাড়ি না বলে গরুর শকট, আবার বললা হিন্দু না বলে আমাদের সিন্ধু, আমি আমার ফ্যামিলির আমরা আসলে সিন্ধু পছন্দ করি না, মানে খুব শুদ্ধ করে হিন্দুকে সিন্ধু বলে ফেলছে। বুঝতে ও, পারছো? কি বলে? তো মেইন বিষয়টা হলো এই দেখো সব পোড়া, দেখো এইখানে যে বিষয়টা সব পোড়া, এইখানে আমরা কি করছি ভাইয়া, দেখো সব পোড়া কি করছি, যে সব দাহ, সব একটা হলো তোমার তৎসম শব্দ, দাহ একটা তৎসম শব্দ, পোড়া হলো দেশি শব্দ। দেখো মরা দাহ, এই যে দাহ হলো একটা তৎসম শব্দ, মরা কি ভাইয়া দেশি শব্দ। এখন আমরা কি দেশি এগুলো ব্যবহার শব্দ। করতে পারবো? পারবো না। মেইন বিষয় হলো সাধু চলিত ভাষার মিশ্রণ, মানে তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ করলে গুরুচণ্ডের দোষ হয়। এই যে বিশেষ দ্রষ্টপদে লিখে রাখছি, এটা চলিত বুঝতে পারছো? ভাষা কি? চলিত ভাষাগুলো নাকি? এখন বলতে পারো ভাইয়া দেশি শব্দ কিভাবে চিনবো? তোমাদের আমি শব্দের শ্রেণীটা দিয়ে নেই, দিয়েছিলাম তোমাদেরকে। না ভাইয়া। আচ্ছা, ওটা পিডিএফটা করা হয় নাই, পিডিএফটা সাধু করে চলিত। দেশি শব্দের লিস্ট কিভাবে মনে রাখবা, তারপর ওগুলো চলিত সবগুলো ভাষা, সাধু শর্টকাট আছে ভাষা। সবগুলো, হ্যাঁ। সাধু ভাষা মুখস্থ করার বিষয় না, সাধু ভাষা দেখলে এগুলো মুখস্থ। সাধু ভাষা না আমি বলি, চলিত। সাধু এবং চলিত ভাষার পার্থক্য হয় কোন কোন দুইটা জিনিসে বলো তো? হ্যাঁ। এই তৎসম সর্বনাম তদ্দেশ তৎ- ভাইয়া। আর সব। দেবো একমাত্র ভার্বে, আর হলো হ্যাঁ। সর্বনামে, মানে ক্রিয়া সর্বনামে আমরা, সর্বনাম। মানে ক্রিয়া সর্বনাম শব্দ দেখেই কিন্তু আমরা কি করতে পারি, এটা সাধু ভাষা না চলিত ভাষা বুঝতে পারি। যেমন আমরা কি বলি জি তারা, ভাইয়া। তারা কি ভাই, এটা সর্বনাম না ভাই, বলো তো, মানে প্রোনাউন না? হ্যাঁ, জি সর্বনাম। ভাইয়া। এখন আমরা এটা সাধু ভাষা কি লিখতে পারি, তাহারা, তাহারা। ঠিক তাহারা। আছে। তারা। আবার লিখতে পারি যেমন আসেন, হুম। আসছে, আইসেন। আসছে। আমরা এখানে আসবে। কি লিখবো, আসি আসি আছে, আছে। আসি আছে, আসিছে। আসি আছে। এটা হলো চলিত, এটা হলো আচ্ছা, সাধু। আসবে। তার মানে সাধু চলিতের পার্থক্য, মানে দুইটা আমরা কোন জায়গায় পাই, সর্বনাম আর হলো সর্বনাম এবং ক্রিয়া। ক্রিয়া। মনে থাকবে? থাকবে। জি ভাইয়া। এগুলো আমাদের আর এগুলোই বেশ দরকার নেই, লাগে সাধু এখানে চলিত। আমাদের যেটা দরকার সেটা দেখাচ্ছি। দেখো গঠন অনুযায়ী বাক্যের প্রকারভেদ। এখন আমাদের কিন্তু বাক্যের প্রকারণটা কিন্তু আমাদের শেষ প্রায়। পরবর্তীতে আমরা কি শিখবো, বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর সহজ, অনেক সহজ, জাস্ট দেখবা। দেখো যে বিষয়টা বললাম সেটা কি, গঠন অনুযায়ী বাক্য কয় প্রকার, তিন প্রকার, সরল, মিশ্র বা জটিল। তাহলে জটিল বাক্যের অপর নাম কি,
মিশ্র বাক্য মনে থাকবে। মিশ্র বাক্য আর একটা যৌগিক বাক্য। জি ভাইয়া। এই মিশ্র বা এটা কি আমরা কি বলবো ইংরেজিতে ভাইয়া? কমপ্লেক্স। কমপ্লেক্স ভাইয়া। কমপ্লেক্স। আর এই যৌগিক মানে হলো কম্পাউন্ড। কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এক আর কথায়। এটা হলো সরল বাক্য মানে সিম্পল। সিম্পল। তাহলে আশা করি এটা সিম্পল। বুঝতে পারছো তাই না? হুম। জি। এখন দেখো সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র কি থাকবে ভাইয়া? কর্তা থাকবে, আর একটি মাত্র কি থাকবে? সমাপিকা ক্রিয়া। এখন আমাকে বলো তো ভাইয়া, সমাপিকা আর অসমাপিকা ক্রিয়া কি? ওই যে সমাপিকা ক্রিয়া ভাইয়া যেটা মানে মেন বিষয় বলি, নিজে নিজে কাজ। যে ভার্বের সাথে যদি কোনো এ যুক্ত থাকে অথবা তে হুম, যুক্ত থাকে, হুম। সংক্ষেপে কোনো ভার্বের সাথে যদি এ বা তে যুক্ত থাকে, তাহলে এটা কি ভার্ব হবে বলো তো? অসমাপিকা। সমাপিকা। অসমাপিকা। অসমাপিকা। এ বা তে থাকলে সমাপিকা ক্রিয়া। এ যাব, তাহলে খেয়ে এখানে যাবো। এটা হলো যাব হলো তোমার কি সমাপিকা, আর খেয়ে যাবো মানে সমাপিকা। অসমাপিকা। ঠিক আছে, এটা হলো আচ্ছা। শর্টকাট, একটু আপাতত মাথায় রাখো। তো দেখো এখানে পুকুরে পদ্ম ফুল জন্মে, দেখো তো ভাইয়া পুকুর কি ভাইয়া বলো তো? একটা নাম, পুকুর তো পুকুরে। ও আচ্ছা। নাম মানে নাউন পাচ্ছি তাই না? পদ্ম আচ্ছা। ফুল নাউন পাচ্ছি, জন্মে। হুম, খেয়াল করো এখানে পদ্ম ফুল জন্মে, হুম। পুকুরে পদ্ম ফুল জন্মে, আর কোনো ভার্ব আছে দেখো তো? মানে এই জন্মে, জন্ম মানে না। কি? জন্মানো। পুকুরে পদ্ম ফুল জন্মায় বা জন্মে, এখানে আর কোনো ভার্ব পাচ্ছি? তিনটা ওয়ার্ডের ভিতরে কোনটা ভার্ব? একটা সেন্টেন্স যদি হতে হয় অবশ্যই তো একটা জন্মে। ভার্ব দরকার, বলো। জন্মে। এখন বলতো ভাই আপনি তো এ বলছেন, থাকলে কি দেবো? অসমাপিকের। তাহলে এখানে অসমাপিকের হবে না? কি বলছি, যদি একাধিক ভার্ব থাকে তখন ওটা বিষয় আসবে, বাট একটা যদি ভার্ব থাকে, তুমি দেখতেছো এখানে একটাই ভার্ব আছে, আর আছে কোনো? নাই। জন্মে। আরো তো সহজে বুঝি ভাইয়া সমাপিকা কাজ মানে ক্রিয়ার কাজটা কি? বুঝিনি। মানে সমাপিকা ক্রিয়ার কাজ আছে না, সমাপিকা মানে যেটা সহজে বুঝতে পারবো আরো। সমাপিকা অসমাপ্ত ক্রিয়ার কাজ। কাজ হলো সেন্টেন্সটার মূল কাজটাই সমাপিকা ক্রিয়া করে, সিম্পল বিষয়। ও মিশ্র বা জটিল বাক্য, যে বাক্যে একাধিক মানে প্রধান খণ্ড থাকে, মানে একটি প্রধান খণ্ড বাক্যের একাধিক আশ্রিত বাক্য, ওই যে আমরা বললাম একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একাধিক এক বা একাধিক থাকতে পারে কি সাবঅর্ডিনেট ক্লজ। বুঝতে পারছো? দেখো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, যে সে মানে তারপর বললাম সে যে অপরাধ করেছে তা দেখেই বুঝেছি। এখানে যে বিষয়টা বললাম আমরা, দেখো আচ্ছা, এইখানে যে বিষয়টা বললাম সেটা কি বলছি ভাইয়া? দেখো এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা কিভাবে চিনবো যে স্বাভাবিক ক্রিয়া কোনটা, এত কিছু দরকার নেই, আমরা যা দেখলেই যেন বুঝতে পারি এটা স্বাভাবিক ক্রিয়া না, দুঃখিত, এটা যে তোমার জটিল বাক্য, আমরা যেন দেখলেই বুঝতে পারি। তাহলে সেই খাতা রাখো, নোট করো, নোট অন করো, নোট অন করো। কি কি রাখবা? যে সে, যে সে, যারা তারা, যারা তারা, তারা। যিনি তিনি। হ্যাঁ ভাইয়া। তাড়াতাড়ি করে নোট করো, তাড়াতাড়ি করে। যা তা, তারপর হলো যত তত, তারপর হলো মানে যারা থাকলেই বুঝতে পারবা, ওদের, যারা, ভাইয়া সাপেক্ষ সর্বনাম। তারপর হলো তোমার মানে চতুর্থ পরে কি লিখছেন এটা নিচেরটা, সবার নিচেরটা? ওদের যারা, ওদের যারা। তারপর হলো তোমার যার তার, তারপর হলো তোমার আর বলা যায় কি সে যে, তারপর বলা যায় যদি তবে, তারপর যদি তারপর তবে। তারপর তারপর আর কি বলা যায়? ও যদিও তবু, যদি তবে যদি তবু। যদিও তবু, যথাপি, তথাপি। তারপর হলো তোমার যথাপি যথাপি। আর লিখছি যথা তথা, যথাপি তথাপি। বুঝবা এই চাইনিজ ভাষা, বুঝে নিও। যেমন তেমন, যেমন তেমন, হ্যাঁ। যার তার বলছিলাম, যার তার। তাহলে এইগুলো যদি আমরা দেখি, তাহলে সেটুকু যেটুকু মানে বেশি বিশেষ করে মানে এইটুকু যদি দেখি, তাহলে আমরা কি বলবো বলো তো ভাইয়া? এটা কোনগুলো নেব, কোন মানে কোন সেন্টেন্স চোখ মানে বন্ধ করে মিশ্র জটিল অথবা জটিল, জটিল অথবা মিশ্র বাক্যে নেব। তাহলে দেখো এখানে আমরা জাস্ট একটু দেখো,
উদয়াস্ত পরিশ্রম করব তথাপি অন্যের দ্বারস্থ হব না, মানে বিষয়টা বলছে কি, হুম কি পাচ্ছি ভাইয়া, তথাপি পাচ্ছি। হুম খেয়াল করো, বস্ত্র মলিন কেন কেউ জিজ্ঞেস করলে সে দোপাকে গালি পারে, অথচ ধৌত বস্ত্রে তালিকা। তাহার গৃহ পরিপূর্ণ। এটা হলো যৌগিক বাক্য। এই আচ্ছা, তথাপি শব্দটা এখানে আমি যথাপি তথাপি শব্দটা বাট, এটা হলো তোমার যৌগিক বাক্যের, এখানে যৌগিক বাক্য, এটা আমি এখানে লিখে ফেলছি, তথাপি বাদ দিও, তথাপিটা। তো আমরা এখানে জাস্ট উদাহরণ দেখি, কয়েকটা উদাহরণ দেখি। দেখো, যে পরিশ্রম করে সেই সুখলাভ করে, তাহলে দেখো যে সে পাচ্ছি, এই যে সে এবং হলো যে, সে যে অপরাধ করেছে তা মুখ দেখলেই বুঝেছি। দেখো সে যে, এই যে দেখো যে পাচ্ছি, সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। আরেকটা বিষয় মাথায় রাখবা, এখানে কমা থাকবে, মেইন বিষয় হলো কমা থাকবে, ঠিক আছে। আরেকটা বিষয় এখানে কমা থাকবে যৌগিক যৌগিক দুঃখিত, মিশ্র বা জটিল বাক্যে। তো মেইন যে বিষয়টা তুমি একটু চিন্তা করো, এখানে সে যে অপরাধ করেছে, দেখো তো এইখানে একটা ফাইনাইট ভার পাচ্ছি না, সমাপিকা ক্রিয়া করেছে, বলো, হ্যাঁ আর একটা বুঝেছি, তাহলে দুইটা ভার পাচ্ছি। এটা হলো তোমার মানে প্রকৃত নিয়ম এটা। যে পরিশ্রম করে, তাহলে পরিশ্রম করা, যে পরিশ্রম করে তার মানে কি, দোজ হু আর ইন্ডাস্ট্রিয়াস, বা অথবা তুমি এখানে তুমি কি বলে, আমি ইন্ডাস্ট্রিয়াস এখানে কি অ্যাডজেক্টিভ হিসেবে নিছি, আর তুমি এখানে নাউন হিসেবে মাথায় রাখতে পারো, যে পরিশ্রম করে ইংরেজি কি বলো, তোমরা পরিশ্রম করে ইংরেজিটা পারো না, ওয়ার্ক বলতে পারো এখানে, দোজ হু ওয়ার্ক, মানে কি, যে পরিশ্রম করে বা যারা পরিশ্রম করে, ঠিক আছে, দোজ হু ওয়ার্কস, যে পরিশ্রম করে। তাহলে দেখো এখানে আমি যখন বললাম যে দোজ হু ওয়ার্কস, দেখো তো এখানে আমার ফাইনাইট ভার্ব আসছে কিনা, দোজ হু নাই তো। ওয়ার্ক, এই যে দেখো ওয়ার্ক, দোজ হু ওয়ার্ক, তারাই সফল হয়। তাহলে কি লিখবা, দে উইল সাকসেসফুল, দে উইল বি সাকসেসফুল, বা দে উইল সাকসেড, সিম্পল। যারা তাহলে তারা। এইখানে একটা ভার পাচ্ছি, এখানেও ভার পাচ্ছি, সিম্পল বিষয়। তো এইখানে মাথায় রাখবা যে যেটু বোঝানোর জন্য বুঝিয়ে দিচ্ছি, আশা করি যে তা ওইগুলো যে আমাদের কনজাংশন গুলো, ওটাকে বলা হয় অনুসর্গগুলো, এগুলো মাথায় রাখবা একটু, তাহলে হয়ে যাবে। আর যৌগিক বাক্য কি ভাই, যৌগিক বাক্যে আমরা জাস্ট ওই যে অথচ রাখবা, কিন্তু মনে রাখবা, ঠিক আছে, এগুলো একটু যে কটা মানে কিন্তু, এই যে বটে, ঠিক আছে, এগুলো রাখবা একটু। নিরপেক্ষ পরস্পর মানে দুইটা সরল বাক্য যদি থাকে, দুইটা যৌগিক বাক্যটা দুইটা সরল বাক্য সমন্বয়ে গঠিত, এটা ছিল সহজ। হ্যাঁ, তো যৌগিক বাক্যটা আমাদের জন্য সহজ, কিন্তু একটা বিষয় বলি তোমাদের জন্য যেটা কঠিন হবে, সেটা কি, সেটা হলো ভাইয়া, আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, এইগুলো নিয়ে আমাদের সমস্যা হবে। আমি জাস্ট নর্মাল গুলো তো সবাই বুঝায়, আমি একটু নর্মাল আর বাহিরে একটু দেখাচ্ছি, যেগুলো নিয়ে আমাদের সমস্যা হবে। আমি একটু মুছে দিচ্ছি, দেখি পারো কিনা। জি ভাইয়া। এইটা একটু এক্সেপশনাল, লিখে রাখো, বলে যুক্ত জটিল বাক্য, এটা এক্সেপশনাল, অনেক এক্সেপশনাল। কি বলছি, বলে যুক্ত, বল হয় কাজে বলে, ঠিক আছে। আমি বললাম, আমি একটু উদাহরণ দিই তোমাকে, তুমি আসবে বলে, জটিল বাক্য। জটিল। আমি ভাইয়া কমা আছে। কমা দেখতে হবে না, আমি এখনো বিয়ে করিনি। হ্যাঁ হ্যাঁ। আমার মতো করে দিলাম উদাহরণ। দেখো, তুমি আসবে বলে, এইখানে বলে কিন্তু ভাইয়া ভার্ব না, মাথায় রাখতে হবে। না, দেখো জটিল বাক্য। এইখানে যে বলছি তুমি আসবে বলে আমি বিয়ে করিনি, এই যে আসবে, দেখো তো ভাইয়া, তুমি আসবে, তুমি এটা লেখো তো ইংরেজি, লেখো তো ইংরেজি, লেখলে কি হবে বলো তো, ও ইউ কাম, ইউ উইল কাম। ইউ কাম, হ্যাঁ। দেখো এইটুকু বলে বাদ দাও, এইটুকু লিখলে আমরা ইংরেজি লিখতে হবে কি, ইউ উইল কাম, তাই না? তাহলে এখানে কি ফাইনাইট ভার্ব আছে, দেখো তো সমাপিকা ক্রিয়া আছে, না ভাইয়া। এই এটা কি, ইউ উইল কাম, এটা কি তাহলে, এই যে ইউ উইল কাম, ও হ্যাঁ, এটা ভার্ব না, একটা সেন্টেন্স না, বুঝো না কেন, এটা একটা সেন্টেন্স না, সেটা বলো। ইউ উইল কাম, তুমি আসবে, আই উইল কাম, আমি আসবো, আই উইল গো, আমি যাব, সেন্টেন্স না, পরিপূর্ণ সেন্টেন্স না। হ্যাঁ ইউ কাম, জি ভাইয়া। কাম আমি যাবো। তাহলে 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 কি বলছিল প্রথম, যে এটা সেন্টেন্স না, আই নিচে একটা ওই বলো, যে অন্তি, অন্তিম আমি লাইনটা বলো। বলছিলাম ভাইয়া। তাহলে এইখানে তুই ভার্ব আছে, দেখো বলছো। আমি এখনো বিয়ে করিনি, তাহলে বলতে পারি কি, যে বিয়ে করিনি, বিয়ে করিনি, আই হ্যাভ নট মেরিড, ঠিক আছে, ইয়েট, আচ্ছা আই হ্যাভ হ্যাঁ। নট মেরিড ইয়েট। তাহলে এই জায়গায় দেখো মেরিড কিন্তু একটা কি, এটাও কিন্তু ফাইনাইট ভার্ব, তাহলে দুইটাই হচ্ছে। কিন্তু দেখো
আমি বললাম কথা বলে মনে শান্তি পেলুম মনে শান্তি পেলুম। পেলাম। আচ্ছা, যাই হোক। তো দেখো এইখানে যে কথা বলে, এই বলেটা বাদ দাও। এখন দেখো তো এই কথাটা, তুমি দেখো তো এটাকে কোনো সেন্টেন্স আমাকে বলো তো। না ভাইয়া, এখানে কমা নাই, এখানে তো কমা আছে। কমা দেখে কি চিনে ফেলবা আছে। জটিল বাক্য? না, এটা কিন্তু সরল বাক্য। এখানে কিন্তু একটাই কিন্তু সমাপিকা ক্রিয়া। এই যে কথা, এখানে কিন্তু নাউন। বুঝতে পারছো? আবার আমি যদি বলি আহ, কি দিতে পারি, তুমি ছিলে না বলে, তুমি ছিলেন না। ছেলে না। ছিলে না বলে, অথবা তোমরা এখানে বলতে পারো সে ছিল না বলে। যাই হোক, তুমি ছিলে না বলে আমার রাত আর রাত ছিল না, ও আরে, দিন আর দিন ছিল না, কেমনে মিলান হয় এগুলা আসলে। দিন আর দিন ছিল না, ছিল না, সবই আধার। আধার। কবি এরকম একটা পুরা। সেন্টেন্স মেয়েদের সামনে বললে মেয়েরা তো এমনিতে ইমপ্রেস হবে, কিন্তু বলার সৌভাগ্য হয় নাই আর হওয়ার উচিত না। দেখো মেইন বিষয়টা দেখো, তুমি ছিলে না বলে, এখানে কি বলে পাচ্ছি ভাইয়া? দেখো তো হ্যাঁ হ্যাঁ, এই বলে বলের আছে তো। বলের পিছনে দেখো তো, তুমি ছিলে না বলে মানে, তুমি ছিলে না বলে এটা ইংরেজি একটু চিন্তা করো তো। ইউ উইল ডেট। এটা কিন্তু পাস্ট টেন্স। ইউ উইল, জানি না, আমি এত ইংলিশ ভালো পারি না। দেখো তুমি ছিলে না বলে, এখানে মাথা রাখবা যে একটা কিছু মানে হওয়ার না হওয়ার কারণে, মানে কারণ শব্দটা পাচ্ছি কিনা দেখো তো একটু মানে ভিজিবল না। এখানে কি কারণ কোন উল্লেখ আছে? নাই। কিন্তু না। সে না থাকার কারণেই তো আমি, আমার কাছে দিন রাত গুলা, আধার গুলা, মানে সব আধার ছিল, তাই না? কারণ হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আছে, তাই না? কিন্তু উজ্জ্বল। তাহলে কি করবো আমরা? প্রথমে নিয়ে আসতে পারি কি, বিকজ। বিকজ। বিই এ, BECA USA, বিকজ ইউএসএ। ইউ ইউ ওয়ার নট, ওয়ার নট। ঠিক আছে, তুমি ছিলে না বলে সামনে আটটা যুক্ত করতে পারো, যে দেয়ার দরকার নেই, থাক। বিকজ ইউ ওয়ার নট, তুমি ছিলে না বলে। তাহলে দেখো এখানে কি আমরা সমাপিকা ক্রিয়া পাচ্ছি? পাচ্ছি। এটা একটা সেন্টেন্স জি না, বলো? ভাইয়া। ইউ ওয়ার। আমি যদি এখানে হি জি ব্যবহার ভাইয়া। করি তাহলে কি ব্যবহার করতাম? হি ওয়াজ। তুমি, সে ছিল না বলে, তাহলে কি লিখতাম? বিকজ হি ওয়াজ নট, বিকজ হি ওয়াজ নট। সিম্পল। কথা বুঝতে পারছো? তার হ্যাঁ মানে কি ভাইয়া। ভাইয়া, বলের পূর্বে যদি আমরা সেন্টেন্স পাই আর একটা, তাহলে এটা কি কমপ্লেক্স সেন্টেন্স, মানে জটিল বাক্য। আর যদি সেন্টেন্স না পাই তাহলে কি বাক্য? তাহলে সিম্পল। সিম্পল বাক্য। সিম্পল। সিম্পল। মনে থাকবে? জি আর ভাইয়া। যৌগিক কি ভাইয়া? যৌগিক মাথায় রাখবা কিন্তু, তবে, এবং। এবং। হ্যাঁ। যথারী, এই কটা, এই 5-4টা। আমরা সামনে আসি, বাক্য রূপান্তর আসি, এটা আমাদের পরীক্ষা আসে। সরল বাক্যকে মিশ্র বাক্যকে রূপান্তর করতে হবে। মিশ্র বাক্যে কয়টা মানে ক্রিয়া মানে থাকে বলতো? স্বাভাবিক ক্রিয়া থাকে কয়টা? একাধিক, মানে একের অধিক থাকে। আর সরল বাক্যে থাকে কয়টা? একটা। একটা। তাহলে সরল বাক্য থেকে যখন তুমি মিশ্র বাক্যে নেবা, তার মানে কি তোমার এটা মাথায় রাখতে হবে যে আমার আরেকটা ভার্ব আনতে হবে, তাই না? তাহলে দেখো এখানে যে বিষয়টা বললাম, যে সরল বাক্য, দেখো আমরা উদাহরণ দিই। দেখো আমরা একটা সংজ্ঞাটা একটু পড়ি। সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তর করতে হলে সরল বাক্যের কোন অংশকে খণ্ড বাক্যে পরিণত করতে হয়, এবং সম্বন্ধ সূচক যদি তবে সে যে ওই যে বিষয়গুলো বলে আসলাম, পদের সাহায্যে উক্ত খণ্ডে ও প্রধান বাক্যটিকে পরস্পর সাপেক্ষে করতে হয়, মানে সাপেক্ষ করতে হয়। বিষয়টা দেখো, ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। দেখো তো এখানে ভালো একটা কি অ্যাডজেক্টিভ, ছেলেরা নাউন, শিক্ষকের নাউন, আদেশ নাউন, পালন করে ভার্ব। তাহলে একটা মাত্রই কিন্তু আমরা কি পাচ্ছি বলতো? সমাপিকা ক্রিয়া পাচ্ছি। তাহলে দেখো, এখন তুমি দেখো এমন একটা, এখন কিন্তু সমাপিকা ক্রিয়া আরেকটা আনতে হবে। এখন তুমি এটা দেখো, ভালো ছেলেরা, এখানে তুমি হয় যে বা সে আনবা, আর নয়তো যারা বা তারা আনবা। যেহেতু প্লুরাল, তুমি হয় আনতে হবে কি যারা বা তারা।
তাহলে এগুলো তোমার কিন্তু অপশনে দেওয়া থাকবে ভাইয়া, মুখস্থ করার দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করবা। এইগুলো যে শীটটা যে কটা দেওয়া আছে এগুলো প্র্যাকটিস করতে পারলে এনাফ। তোমার এগুলো প্র্যাকটিস করলে কি তুমি বুঝতে পারবা যে আসলে কোনটার সময় যারা আনছি, যেমন ভালো ছেলেরার সময়। এখন যদি আমি বললাম এখানে সাপোজ বললাম যে জ্ঞানী গুণী ব্যক্তিরা, তুমি কি যারা নেবা তখন? না। জি ভাইয়া, ব্যক্তিরা বলছেন না? এক্স্যাক্টলি, কারণ যিনি তিনির তো আর পুল্ল নাই, যিনিরা তিনিরা আছে, না, ওখানে যারা তারা কেটে হবে। কিন্তু আমি বললাম আচ্ছা। যে আমার শিক্ষক মহোদয়, ঠিক আছে, আমার শিক্ষক মহোদয়, তখন আমার কিন্তু এখানে যিনি বা তিনি বা কোন একটা মানে তোমার সম্মানসূচক মানে ব্যক্তিরা আসবে, তখন কিন্তু যিনি বা তিনি আনবা, ঠিক আছে। তখন কিন্তু জি ভাইয়া। যে বা সেও দেওয়া থাকতে পারে, তিনি বা যিনি বা থাকতে পারে, তখন তোমাকে যিনি বা তিনি সিলেক্ট করতে হবে। তাহলে দেখো যারা ভালো ছেলে, তাহলে দেখো এখানে যারা ভালো ছেলে তারাই শিক্ষকের আদেশ পালন করে, তাহলে কমা দিয়ে আমি কিন্তু যারা বা তারও নিয়ে আসছি। ক্লিয়ার? তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। প্রস্থান মানে কি? প্রস্থান মানে কি বলতো? ত্যাগ করা। ভাই ত্যাগ ত্যাগ করা। করা, শেষ। প্রস্থান মানে ত্যাগ ত্যাগ করা করা। ভাইয়া। ত্যাগ করা। তাহলে দেখো তার দর্শন মাত্রই মানে দেখো তার দর্শন মাত্রই আমরা কিন্তু এটার এই করছি না, as soon as শিখছিলাম, as soon as he came to তাড়াতাড়ি, পসিবল। হ্যাঁ, as soon as he came to my room as I possible। went there, বুঝতে পারছো? তো এইখানে যে বিষয়টা বললাম যে যার তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম, তাহলে তার দর্শন মাত্রই মানে যখনই সে আসছে, তুমি বলতে পারো যে যেই বা যখনই তার দর্শন পেলাম তখনই আমরা প্রস্থান করলাম। এখানে যেই না বলে যেই সেই, এই শব্দটাও তুমি রিপ্লেস করে তুমি বলতে পারো যখনই তারা দর্শন পেলাম তখনই আমরা প্রস্থান করলাম। ত্যাগ করলাম। বিষয়টা বুঝতে আচ্ছা। পারছো? হবে না? জি ভাইয়া। ভিক্ষুককে দান করো, বিষয়টা বুঝো, ভিক্ষুককে দান করো, একটা মাত্রই আছে। এখন তুমি ভিক্ষুককে দান করো, কারণ ভিক্ষুক কারণ প্রশ্ন করো, চিন্তা করো, যে ভিক্ষুক তাকে দান করো। এখন তুমি এখানে বলবা যে যে ভিক্ষা ভিক্ষুককে, চায়। যিনি ভিক্ষা চায় তাকে ভিক্ষা দান করো, তুমি যিনি ব্যবহার করবা? না, যে না ভিক্ষা ভাইয়া। চায়। যে ভিক্ষা চায় তাকে দান করো, সিম্পল। হুম। এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে, বুঝতে পারছো? এগুলো আসলে নিয়ম খুব একটা নাই এগুলা। দেখো সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, দেখো সত্য কথা বলিনি, এটা একটা ফাইনাইট ভার্ব, বিপদে পড়েছি, আর এই যে পড়েছি। পড়েছি। এখন সত্য পড়েছি। কথা না বলে, দেখো সত্য কথা না বলে, এইখানে দেখো এই যে বলে, চিন্তা কথা, বল। এই বলাটা কিন্তু কি ভাইয়া? জি দেখো তো, এই ভাইয়া। বলাটা কিন্তু কথা বলা, ইংরেজি কথা বলা মানে কি টক, জি ভাইয়া। এটা কিন্তু ভার্ব। এখন আর অনুসর্গ হিসেবে ব্যবহার করো না যে ভাইয়া আপনি তো বলছে ভাইয়া এই সত্য কথা, এখন চিন্তা করো এখানে তুমি যদি সত্য কথা তুমি এটা ইংরেজি করো তো কোনো সেন্টেন্স হয় কি? দেখো তো। না। না ভাইয়া। না। স্পিক ট্রুথ হয় নাকি? কি হয়? অলওয়েজ না স্পিক ভাই, ট্রুথ। ট্রুথ। সরি। সত্য কথা, সিম্পল। স্পিক ট্রুথ। তাহলে দেখো বলো। দেখো ট্রু ওয়ার্ডস বলতে পারো, স্পিক ট্রু তাহলে ভার্ব নিয়ে আসবে, ট্রু ওয়ার্ডস সত্য কথা। তো দেখো তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি বাড়ে নেই, তার বয়স হলেও, এই যে হয়েছেটাকে আমি কি করছি, হলেও, তার তোর মানে বয়স হলে বুদ্ধি নাই। বুদ্ধি হয়নি। তার মানে এখানে ভার্ব পাচ্ছি কি, একটা ভার্ব আছে, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, বুঝতে পারছো? এক অর্জন করলে ময় নৃত্য করে, হ্যাঁ। এরে হ্যাঁ আখি, আমি একটা ক্লাস নিচ্ছি, 10 মিনিট পর কল দিচ্ছি একটু। আচ্ছা দেখো, যৌগিক বাক্যকে মিশ্র বাক্যে রূপান্তর, যৌগিক বাক্যকে জটিল বাক্যে। তাহলে জটিল বাক্যেও কিন্তু দুইটার মানে সমাপিকা ক্রিয়া থাকে, দুইয়ের অধিক, আর যৌগিক বাক্য কি, দুইয়ের অধিক সমাপিকা ক্রিয়া থাকে। দেখো দোষ স্বীকার করো, ও, আমি তোমাকে ওইটা কোনো বলতে চাইছিলাম ভাইয়া, সমাপিকা ক্রিয়া কাকে বলে? আমি মানে বলছি কাজ কাকে বলে। সমাপিকা ক্রিয়া কাজ কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব আমরা শিখছি, দুঃখিত, ফাইনাইট ভার্ব শিখছি না আমরা, হ্যাঁ। যে ভার্বটা সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়, নাম্বার ওয়াইজ চেঞ্জ হয়, সেটাই। দোষ স্বীকার করো, আমি জাস্ট যদি এই সেন্টেন্সটা বলি, দোষ স্বীকার করো, সেন্টেন্সটা কি কোনো পরিপূর্ণতা লাভ করছে না ভাই? বলো, অবশ্যই পরিপূর্ণতা লাভ করছে, এটা একটা সরল বাক্য। দোষ স্বীকার করো, আমি তোমাকে আবারও বলছি দোষ স্বীকার করো, তোমাকে কোনো শাস্তি দেব না, আই উইল নট পানিশ ইউ, আমি তোমাকে কোনো শাস্তি দেব না। দুইটাই কিন্তু একটা সেন্টেন্স, দুইটাই একটা কি সরল বাক্য। সরল এখন বাক্য। এইটাকে আমার কি করতে হবে, জটিল বাক্যে নিতে হবে। যদি দোষ স্বীকার করো তাহলে তোমাকে কোনো শাস্তি দেব না, দেখো যদি আর তাহলে নিয়ে আসছি, বুঝতে পারছো? আচ্ছা। হুম।
তাহলে মেইন বিষয়টা হলো ওই যে কনজাংশন, আমি যে বিষয়গুলো বলে আসলাম তোমাদেরকে, কনজাংশনগুলো, যদি যদি তবে, তারপর হলো যদিও তবুও, তারপর যে সে যারা তিনি, বুঝতে পারছো, ওইগুলো দিয়ে একটু রিপ্লেস করার চেষ্টা করবা। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। অন্তঃকরণ মানে কি বলতে পারো কেউ? একটু চিন্তা করে দেখো তো, অন্তর মানে তো ভিতর। মানে সেন্টেন্সটা পড়ো একটু। তিনি অত্যন্ত দরিদ্র কিন্তু তার অন্তঃকরণ অতিশয় উচ্চ। এই অন্তঃকরণ দ্বারা আসলে কি বোঝাচ্ছে বলো তো? মানে অহংকার বা এরকম। এ বাবা, অহংকার মহংকার না, মন। ও আচ্ছা, মনটা অনেক বড়, বুঝতে পারছি, দরিদ্র কিন্তু মন তার বা মনটা অনেক। হৃদয় বলি না, সে হ্যাঁ, আসলে, তুমি এখানে কি বলতে পারো, অন্তঃকরণ। সে দরিদ্র হওয়া সত্ত্বেও তুমি এইভাবে আনতে পারো হ্যাঁ। যে সে দরিদ্র হওয়া সত্ত্বেও তার মন অনেক বড়, তুমি এখানে সত্য দিয়েও নিয়ে আসতে পারো। এটা আবার হলে ইয়ে যাবে, সরি দুঃখিত, এটা আমার সরল বাক্যে চলে যায়, আমরা যেহেতু মিশ্র বাক্য নিতে আছি। যদিও তিনি দরিদ্র তথাপি তিনি অন্তর্করণ অতিশয় উচ্চ। সৎ। তথাপি না দিয়ে তুমি তবুও দিতে পারো, যদিও তোমার হুম, এখানে লিখতে হবে না, তোমার এখানে সেন্টেন্সে দেওয়াই থাকবে, তাই না? আমরা যদি এক্সাম্পল হুম। দেখি, আমাদের আর কিছু শেখার দরকার নেই। দেখো পরীক্ষা আসবে ভাবে যে রক্ষকই ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য। দেখো রক্ষকই ভক্ষক, দেখো তো এখানে একটা বি ভার পাইতে পারি, একটা বি ভার মানে উজ্জ্ব আছে ভার্ব একটা, হুম, এই যে ভক্ষ, যে ভক্ষণ করে। হুম, তাহলে এখানে হুম। ভিক্ষুক আমরা কি করতে পারি এখানে ভাইয়া? এটার ইংরেজিটা কেউ পারবা? রক্ষক ইংরেজি কি? যে রক্ষক কি বলতে পারো? রক্ষক সেই ভক্ষক। আচ্ছা, রক্ষক দ্বারা কি বুঝাচ্ছি আমরা বলতো? সেই রক্ষা করে ভাইয়া। যে রক্ষা করে। যে রক্ষা করে। আর ভক্ষক মানে? যে যে ভোগ করে। যে ভোগ করে যে ভোগ করে। নাকি? হ্যাঁ, ভালো বলো। হ্যাঁ, তাই তো। বা আবার আরো বলতে পারো, আরো বলো দুই একটা দেখি। যাই হোক, আমি বলে কি দিচ্ছি। বলবো? এখানে আমরা এটা যদি এটা ইংরেজি করতে চাই তাহলে কি হবে? রক্ষকই ভক্ষক। এটা একটু ইংরেজি দেখাই তাহলে বুঝতে পারবা। আমরা একটু নিচে যাচ্ছি। হুম, রক্ষকই, এই তোমরা কি বুঝতে পারতেছো? হ্যাঁ, রক্ষকই ভক্ষক। রক্ষক হুম। মানে কি? তাহলে প্রোটেক্ট মানে কি? রক্ষা করা। তাহলে এটার নাউন কি? প্রোটেক্টর, তাই না? প্রোটেক্টর। হুম। দা প্রোটেক্টর। 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 রক্ষকই ভক্ষক। প্রোটেক্টর, রক্ষকই ভক্ষক। ইজ, এখানে ইজও ব্যবহার করতে পারো অথবা বিকামস মানে কি হাওয়া অর্থে ব্যবহার আছে, ঠিক আছে? ভক্ষক মানে কি বলো? যে ভোগ করে না। ভোগ করে। হ্যাঁ। প্রিডেটর, PREDATOR, প্রিডেটর, ঠিক আছে? প্রেডেটর। প্রেডেটর, আচ্ছা, প্রেডেটর অথবা তোমরা নতুন এটা বলতে শিখি। পারো দ্য প্রোটেক্টর বিকামস দ্য থ্রেট, হুমকি হিসেবে আসে না, যেমন আছে না, যেমন কারোর কাছে ধরো এখন আসে কিনা জানি না, বিষয়গুলো ধরো এরকমের যে পাশের বাসার আন্টির কাছে মেয়ে পরি দিতে রাখছে, বা যে আমি একটু বাপের বাড়ি যাচ্ছি আমার মেয়েটা একটু দেখেন, তখন দেখলো কি সে কিডন্যাপ করে পাঠিয়ে দিল বিষয়টা। আমাকে। যাই হোক, তাহলে এখানে ভার পাচ্ছি কয়টা দেখো তো ভাই, যেটা বিষয়টা বুঝাচ্ছি, এখানে ভার কয়টা পাচ্ছি? একটা, তাই না? তাহলে এটা কি বাক্য ভাই? স্বাভাবিক ক্রিয়া। হ্যাঁ ভাইয়া। সরল বাক্যে রূপান্তর করুন। ভয়াল শব্দে বাজ পড়েছে, এর বিশ্রাম নেই। একটা এক্সাম্পলটা আমরা উদাহরণ অপশনটা না দেখি, দেখি বলছে ভয়াল শব্দে বাজ পড়েছে। দেখো কি বলছে সরল বাক্যে। সরল বাক্য মানে কি ভাইয়া বলো? একটা স্বাভাবিক ক্রিয়া থাকবে। বাজ পড়েছে ভয়াল শব্দে ভাই। অবিরাম। দেখো বাজ পড়ছে ভয়াল শব্দে, দেখো বাজ পড়ছে ভয়াল শব্দে অবিরাম। এটার মধ্যে হুম, দেখো তো সেন্টেন্সটা একটা কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে না। এই হুম। আমার না ভাইয়া, দুই নাম্বার হবে না। হবে ভয়াল না। শব্দ তবু, দেখো তবু কি থাকবে? তবু কোথায় যায় বলো তো? পাই যাচ্ছি, মেন বিষয় না। হ্যাঁ ভাইয়া, বিরামহীন ভয়াল শব্দ হচ্ছে আর বাস পড়ছে, আর এই পাচ্ছি, নাম্বার হবে। আর পাচ্ছি, দেখো তো বাস পড়ছে, হুম। এই যে সে হচ্ছে দুইটা ভার্ব, অবিরাম ভয়াল শব্দে বাস পড়ছে। তাহলে দেখো হুম, ভয়াল শব্দে, এই যে শব্দে একটা ভার্ব এখানে পড়ছে, একটা ভার্ব এখানে, দুইটা কিন্তু পাই যাচ্ছি। শব্দে মানে সাউন্ড। হুম। তারপর দেখো অবিরাম, তো অবিরাম ভয়াল শব্দে বাস পড়ছে, তাহলে এখানে কি বলবো ভাইয়া? একটা মাত্র কি পাচ্ছি? ভার্ব পাচ্ছি। ভার। তার বয়স হলেও বুদ্ধি হয়নি। দেখো তার বয়স হলেও বুদ্ধি হয়নি, বুঝলাম। হলেও বুদ্ধি হুম, হয়নি, একটা মাত্রই ভার পাচ্ছি, হলেও। এটা কিন্তু অস্বাভাবিক ক্রিয়া, সরল বাক্য, সিম্পল। মা ছিল না হুম, বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এই একা হুবহু উদাহরণটা চলে আসছে।
আমি ওইখানে মা ছিল না বলে আমি দিছিলাম কি জানি, তুমি ছিলে না বলে। তুমি ছিল না ঠিক বলে। আছে, তাহলে দেখো বলেটা বাদ দাও, বাদ দিয়ে দেখো তো মা ছিল না মানে কি, মাদার ওয়াজ নট, তাই না? হুম হুম তাহলে এটা কি বাক্য হবে বলো তো? জটিল বাক্য। কিন্তু এটা সরল বাক্য হবে না, বুঝতে পারছো? এই আনসারটা ভুল, হুম, এটা ভুল, আমি আবার বলে দিচ্ছি এটা কিন্তু ভুল। আর বলো তো সরল ভাইয়া। বাক্য না, জটিল বাক্য। হুম, আচ্ছা, মনে থাকলে হতো আমার। ঠিক আছে। বলে 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 মানে জটিল। না, বলে বলে মানে মানে জটিল। জটিল না। হ্যাঁ ভাইয়া। যাই তুই হোক, কি আমরা বড় বড়। আজকে পুরো তোমাদের সব শেষ। আর আচ্ছা আজকে ভাইয়া, গণ কোন কোন জায়গায় ব্যবহৃত হয়? ওই যে একটু আগে বলেছেন যে সব আলেমগণ, এটা তো বহু বহু মানে কি বলে, আমি কই হারাই গেছি। বচনে শিখবা। হ্যাঁ মানে মনে করছে। গণ আমরা যেমন নাউনকে প্লুরাল করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, গণ ব্যবহার করি, শিক্ষার্থী গণ। গণ। ঠিক আছে, হুম। এগুলো আর কি। যেমন আবার বলতে পারি যে সব বিস্কুট, আলেমগণ এখানে বহু বচন। বিস্কুট সমূহ নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে সমূহ মানেই সব বোঝাচ্ছে, আবার সব মানেই সমূহ বোঝাচ্ছে, এটা কি ব্যবহার করতে পারবো না? এগুলো তোমরা দেখবা, প্র্যাকটিস করলে পারবা। তো আশা করি বুঝতে পারছো তোমরা, তাই না? আর শুনো, হুম। তোমরা আজকে 25 ডে 25 এর এক্সাম, কালকে 26, মানে এই যে এখান থেকে তোমাদের বাকি এক্সাম গুলো, আর বাকি ক্লিয়ার করে চলবেন ভাইয়া? 25 এর উপর এক্সাম, ডে 25 এর উপর আজকে এক্সাম। এবং জানি তো ভাইয়া, দেখছি। হ্যাঁ, আর এখানে তোমাদের পিছনে যেগুলো অনেকগুলো এক্সাম গ্যাপ পড়ে গেছে, ওইগুলো আমরা পরবর্তীতে রিপিট করবো যখন ঘুরাই আসে আবার, তখন আবার ওইগুলো হুম নিয়ে নেব। কথা ক্লিয়ার? হুম। জি ভাইয়া। ওকে। কমান্ডার। ভাইয়া, ওই যে ওইখানে কালকে দিছিলেন ধ্বনি আর বর্ণ, ওইটা তো ওই ক্লাসটা তোমাদের পড়া হয় নাই। ধ্বনি ও বর্ণ ক্লাস পড়ো নাই, কি বলো তুমি? না, ওইটা আমি ওই সময় ছিলাম না আমি, তাই মনে হয়, মানে তো ওই সময় দেখতে পাইনি, আমি ছিলাম না ওই সময়। ধ্বনি ও বর্ণ মুখস্থ বিষয়, কিছু মানে পড়ানোর কিছু নাই। বইটা থেকে হুম। দেখে নিও, যদি সমস্যা হয় পরে তারপর আমাকে বলো। আর একটা বলছেন ওই যে কারো কার প্রত্যয়। ওইটা তো আমি বললাম যে শাওন স্যারের ক্লাস দেখতে। ঠিক আছে, তাহলে কোশ্চেন দিচ্ছি, তোমরা পরীক্ষা দিয়ে নাও। ভাইয়া খাইয়া লই। তোমাদের যা মন চায়।